আসসালামু আলাইকুম বন্ধুরা, বিদেশি উচ্চশিক্ষা এবং স্কলারশিপের একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, প্রতি বছর বাংলাদেশ থেকে হাজার হাজার শিক্ষার্থী বিদেশে উচ্চশিক্ষার জন্য পাড়ি জমায়। অনেকের কাছেই বিদেশি উচ্চশিক্ষা একটি স্বপ্নের জায়গা, আবার অনেকের কাছেই এই স্বপ্নটি একটি ব্যবসা। বাংলাদেশ থেকে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী বেশ কিছুদিন যাবৎ বিভিন্ন কনসালটেন্সি ফার্ম বা এজেন্সির মাধ্যমে দুবাইতে উচ্চশিক্ষার জন্য পাড়ি জমাচ্ছে। এ সকল শিক্ষার্থীদেরকে দেখানো হচ্ছে নানা ধরনের প্রলোভন, নানা ধরনের সুযোগ সুবিধার কথা, উন্নত জীবনযাপন, ক্রেডিট ট্রান্সফার এবং উন্নত দেশগুলোতে ক্রেডিট ট্রান্সফারের নানা ধরনের কথা বলে দুবাইতে উচ্চশিক্ষার জন্য তাদেরকে কনভিন্স করা হচ্ছে। তাহলে আমাদের কাছে একটি বড় প্রশ্ন এসে দাঁড়ায়, দুবাই কি আসলেই উচ্চশিক্ষার জন্য একটি চমৎকার অপরচুনিটি, নাকি শিক্ষার্থীরা একটি স্ক্যামের মধ্যে পড়তে যাচ্ছে? আজকের ভিডিওতে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব, খুঁটিনাটি অনেক তথ্য দিব। আশা করি আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে দুবাইয়ের ব্যাপারে একটি কনসেপ্ট আপনার ক্লিয়ার হয়ে যাবে, যে প্রবলেমগুলো বা স্ক্যামগুলো হতে যাচ্ছে বা হয় সেগুলো সম্পর্কে ধারণা এসে যাবে। পাশাপাশি আপনি এই ব্যাপারে সচেতন হতে পারবেন। বাংলাদেশ থেকে মূলত যে সকল শিক্ষার্থীরা দুবাইয়ের উচ্চশিক্ষার জন্য যায়, মূলত তারা বিভিন্ন এজেন্সি বা কনসালটেন্সি ফার্মের মাধ্যমেই এই প্রসেসটি সম্পন্ন করে থাকে এবং তারা কিন্তু সোশ্যাল মিডিয়াতে খুব বেশি অ্যাক্টিভ। এর পিছনে নানা কারণ রয়েছে, এই কারণগুলো পরবর্তীতে আলোচনা করছি। তবে তারা বেশ কিছু সুযোগ সুবিধার কথা শিক্ষার্থীদেরকে বলে, বিভিন্ন প্রতিশ্রুতি দেয়। আমরা এই সকল সুযোগ সুবিধাগুলো নিয়ে আলোচনা করব এবং সুযোগ সুবিধার মধ্যে কি কি ফাঁক রয়েছে, কি কি প্রবলেম রয়েছে, সেই বিষয়গুলো নিয়েও আলোচনা করব। প্রথম যে সুবিধাটির কথা বলা হয় সেটি হচ্ছে টিউশন ফিস। আসলেই কি টিউশন ফিস কম? দুবাইতে যে সকল বিশ্ববিদ্যালয়গুলোতে তারা টার্গেট করে থাকে, স্কলারশিপ ম্যানেজ করে দেওয়ার কথা বলে বা টিউশন ফি কমের কথা বলা হয়, সেখানে আসলেই কিন্তু টিউশন ফি কম না, সেখানে কিন্তু ব্যাপক টিউশন ফি রয়েছে। এমনকি ইউরোপের অনেক দেশ তুলনায় এখানে টিউশন ফিস বেশি বলা যায়। তবে হ্যাঁ, তারা অনেক ক্ষেত্রে আপনাকে স্কলারশিপের কথা বলবে, যে আপনাকে 50% স্কলারশিপ দিয়ে দিব বা 25% দিয়ে দিব, কিন্তু সেটা স্কলারশিপ না, সেটা আপনাকে ওয়েভার দেওয়া হচ্ছে। আর এখানে যে পরিমাণ দিয়ে অর্থাৎ স্কলারশিপ পাওয়ার পরও যে অ্যামাউন্টটি আপনাকে দিতে হচ্ছে, সেটা কিন্তু ইউরোপের বিভিন্ন দেশের তুলনাও কিন্তু বেশি বলা যায়। এখন প্রশ্ন আসতে পারে, ইউরোপের কোন দেশগুলোতে খুব কম পয়সায় পড়াশোনা করা যায়? এই নিয়ে অলরেডি একটি ভিডিও দিয়েছি, সেখানে আমি বিস্তারিত আলোচনা করেছি যে 5 থেকে 5.5 লাখ টাকার মধ্যে বা এর কম টাকা দিয়ে কোন কোন ইউরোপের কোন দেশগুলোতে আপনি পড়াশোনা করতে পারবেন। উল্লেখযোগ্য বলতে পারি যেমন লিথুনিয়া রয়েছে, লাটভিয়া রয়েছে, স্লোভাকিয়া রয়েছে, স্লোভেনিয়া রয়েছে। আর এত দূরেও যদি না যেতে চান, আমাদের আশেপাশে অর্থাৎ এশিয়ার আশেপাশে কিন্তু অনেক দেশ রয়েছে, যেমন মালয়েশিয়া রয়েছে, তুরস্ক রয়েছে, এমনকি রাশিয়া রয়েছে, যেখানে খুব অল্প পয়সা দিয়ে পড়াশোনা করা সম্ভব। দ্বিতীয় যে সুবিধাটির কথা বলা হয় সেটি হচ্ছে আইএলটিএস লাগবে না। অনেকেই আইএলটিএস কে ভয় পান, অনেকে আইএলটিএস পরীক্ষা এবং প্রস্তুতি এটা নিয়ে অনেক বেশি চিন্তিত থাকেন। তারা অনেকেই হয়তো বা হতাশ হয়ে দুবাইকে একটি অপশন হিসাবে বেছে নিচ্ছেন, যদিও সোশ্যাল মিডিয়ার এই সকল এজেন্সি বা কনসালটেন্সি ফার্মের বিভিন্ন ভিডিওর মাধ্যমে আপনারা বেশি আগ্রহ বোধ করেন বা এটার ইন্টারেস্ট এসেছে। আইএলটিএস লাগে না বিষয়টা কিন্তু পরিপূর্ণভাবে সত্য না। দুবাইতে ভালো ভালো অনেক ইনস্টিটিউশন রয়েছে, অনেক র্যাঙ্কড প্রতিষ্ঠান রয়েছে। এই নিয়ে কিন্তু অলরেডি আমার চ্যানেলে ভিডিও রয়েছে, স্কলারশিপের ভিডিও রয়েছে। সে সকল প্রতিষ্ঠানে পড়ার জন্য কিন্তু আপনাকে আইএলটিএসে 6.5 থেকে 7 পর্যন্ত প্রয়োজন হবে বিষয়ভেদে। কিন্তু অন্যদিকে এমন যেই কলেজগুলোর কথা বলা হচ্ছে বা ইউনিভার্সিটিগুলোর কথা বলা হচ্ছে, যেখানে আইএলটিএস ছাড়াই আপনাকে অনার্স মাস্টার্সে সুযোগ দিচ্ছে, তাহলে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে এখানে কি সিচুয়েশন রয়েছে। ওদিকে আইএলটিসি যদি আপনার একটি ভয়ের কারণ হয়ে থাকে, ইউরোপের আরও অনেক দেশ রয়েছে যেখানে আইএলটিএস ছাড়াই আপনি সেখানে অ্যাডমিশন নিতে পারবেন এবং চলেও যেতে পারবেন। এর মধ্যে রয়েছে যেমন লিথুনিয়া রয়েছে, যেখানে মাস্টার্সে কিন্তু আইএলটিএস ছাড়াও সম্ভব। স্লোভাকিয়া, স্লোভেনিয়া, পোল্যান্ড, লাটভিয়া, এই যে দেশগুলোর কথা বললাম, যদিও কিছুটা কম জনপ্রিয় কিন্তু সেনজেনভুক্ত দেশ, খুব অল্প পয়সা দিয়ে পড়াশোনা করা যায়, আইএলটিএস ছাড়াও কিন্তু ভর্তি হওয়া যায়। অন্যদিকে রোমেনিয়া, বুলগেরিয়া নতুন শিক্ষার্থীদের কাছে একটি পছন্দের জায়গা সৃষ্টি করেছে। এছাড়াও এশিয়ার মধ্যে মালয়েশিয়া, রাশিয়া, তুরস্ক, এই যে দেশগুলোর কথা বললাম, এখানেও কিন্তু খুব অল্প পয়সা দিয়ে পড়াশোনা করা যায় এবং আইএলটিএস ছাড়াও কিন্তু পড়াশোনা করা সম্ভব। দ্বিতীয় যে সুবিধাটির কথা বলা হয় দুবাইয়ের ক্ষেত্রে, সেটি হচ্ছে
এইজ গ্যাপ নিয়েও কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এটা দেখে অনেকেই প্রলোভনে পড়ে যান, অনেকে চিন্তা করেন আমার তো ইয়ার গ্যাপ পড়ে গেছে, আমি বোধহয় ইউরোপে যেতে পারবো না, আমি হয়তো বা ভালো কোনো দেশে পড়াশোনা করতে পারবো না, আমার এইজ গ্যাপটা মেটানোর জন্য হলেও এখানে যাওয়া উচিত। বন্ধুরা, এক্ষেত্রেও কিন্তু সম্পূর্ণ তথ্য তারা দিচ্ছে না। হ্যাঁ, এটা সত্য যে এইজ গ্যাপ নিয়েও এই ইনস্টিটিউশনগুলোতে আপনি পড়াশোনা করতে পারবেন, অর্থাৎ দুবাইয়ের কথা বলছি, কিন্তু এর চেয়েও বেটার অপশন কিন্তু রয়েছে। যেমন ইউরোপের ফিনল্যান্ড একটি দেশ রয়েছে, বা ইউরোপের অন্যান্য যে দেশগুলো রয়েছে, এখানে কিন্তু ইয়ার গ্যাপটা কিন্তু এখানে অত বেশি ম্যাটার করে না। আপনি কিন্তু অনেক এইজ নিয়েও কিন্তু ব্যাচেলরে মাস্টার্সে কিন্তু ইউরোপে যেতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। উদাহরণ হিসাবে ফিনল্যান্ডের কথাই যেটা বললাম, ফিনল্যান্ডে কিন্তু আপনি 40 বছর বা এর চেয়ে বেশি বয়স যদি হয়ে থাকে, সেটা নিয়েও কিন্তু আপনি ব্যাচেলরে আবেদন করতে পারবেন, অর্থাৎ অনার্সে আবেদন করতে পারবেন। আর মাস্টার্সের ক্ষেত্রে ম্যাক্সিমাম দেশই কিন্তু গ্যাপ অ্যালাউ করে। চতুর্থ যে বিষয়টা বা সুবিধার কথা তারা বলে, সেটি হচ্ছে দুবাইতে পড়াশোনা করার ক্ষেত্রে বেশি একটা ভালো জিপিএর প্রয়োজন হয় না। যে সকল ইনস্টিটিউশন বা যে সকল বিশ্ববিদ্যালয়ের কথা তারা বলে, বা তারা যে সকল বিশ্ববিদ্যালয়কে রিপ্রেজেন্ট করে, সেগুলোতে হয়তো বা খুব অল্প জিপিএ নিয়ে সিজিপিএ নিয়ে সেখানে অ্যাডমিশন পাওয়া সম্ভব। কিন্তু দুবাইতে কিন্তু ভালো ভালো শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, র্যাঙ্কড ইউনিভার্সিটি রয়েছে, সেখানে কিন্তু এত অল্প জিপিএ নিয়ে কিন্তু আপনি সেখানে চান্সই পাবেন না, বা সেখানে অ্যাপ্লাই করার সুযোগে আসবে না। তাই এ সকল প্রতিষ্ঠানের মান নিয়েও কিন্তু অনেকেরই প্রশ্নের জায়গা। এখন প্রশ্ন আসতে পারে, ভাইয়া আমার তো লো জিপিএ, আমি তাহলে কোন অপশনটা নিতে পারি? দুবাইয়ের অল্টারনেটিভ হিসাবে আপনার যদি টাকা পয়সা খরচ করতেই হয়, আপনি মালয়েশিয়া চিন্তা করতে পারেন, আপনি তুরস্ক চিন্তা করতে পারেন, আপনি রাশিয়া চিন্তা করতে পারেন, ইউরোপের অনেক দেশ যেগুলোর কথা কিছুক্ষণ আগে বললাম সেই দেশগুলোর কথা চিন্তা করতে পারেন। সেখানেও কিন্তু অল্প সিজিপিএ নিয়েও কিন্তু আপনার চান্স পাওয়া পসিবল। পঞ্চম যে পয়েন্টের কথা বা সুবিধার কথা এই সকল এজেন্সি বা কনসালটেন্সি ফার্ম আপনাদেরকে বলে থাকে, সেটি হচ্ছে সেফটি। দুবাই খুব সেফেস্ট একটি কান্ট্রি, এখানে আপনি সেফ থাকবেন, মেয়েরাও সেফ থাকবে। তাহলে কি ইউরোপিয়ান দেশগুলো বা অন্য যে দেশগুলো রয়েছে সেখানে কি আমাদের শিক্ষার্থীরা সেফ না? অবশ্যই সেফ। প্রবলেম সব জায়গায় রয়েছে, দুবাইতেও প্রবলেম রয়েছে, ইউরোপের বিভিন্ন দেশ বা অস্ট্রেলিয়া বা কানাডা বা ইউএসের মতো দেশগুলোতেও প্রবলেম রয়েছে। প্রবলেম সব জায়গায় রয়েছে, তবে সেফটির দিক থেকে কিন্তু ইউরোপ কোনো অংশেই কম নয়। ফিনল্যান্ডের কথা যেটা বললাম কিছুক্ষণ আগে, ফিনল্যান্ড কিন্তু ওয়ান অফ দ্য সেফেস্ট কান্ট্রি বলা যেতে পারে, এবং এটা পৃথিবীর অন্যতম একটি সুখী দেশ। আর সুখী দেশ তার এমনিতে হয়নি, নানা দিক থেকে তাদের নাগরিকদেরকে নিরাপত্তা প্রদান করেছে। তাই কিন্তু বছর বছর এই দেশটি সুখী দেশের তালিকায় রয়েছে। আপনারা যদি একটু কষ্ট করে গুগলে সার্চ করেন যে সেফেস্ট কান্ট্রি কোন দেশগুলো রয়েছে, সেখানে কিন্তু ইউরোপের অনেক দেশ আপনারা পেয়ে যাবেন। তাই শুধুমাত্র যে দুবাই একমাত্র সেফেস্ট কান্ট্রি বিষয়টা কিন্তু একদমই তা না, ইউরোপের অন্যান্য দেশও রয়েছে, এশিয়ার মধ্যে অনেক দেশ সেফেস্ট কান্ট্রি বলা। ষষ্ঠ যে পয়েন্টের কথা তারা বলে বা সুবিধাটির কথা বলে, সেটি হচ্ছে দুবাইতে কোনো ধরনের ট্যাক্স দিতে হয় না। হ্যাঁ, এটা ঠিক, দুবাইতে কোনো ট্যাক্স দিতে হয় না, কিন্তু এই ট্যাক্সের যেহেতু দিতে হচ্ছে না, আপনি অনেক ধরনের সুবিধা থেকে কিন্তু বঞ্চিত হচ্ছেন, যেটা ইউরোপের অন্যান্য দেশে কিন্তু আপনি সেই সুবিধাটা পাচ্ছেন। প্রথমত সোশ্যাল সিকিউরিটি পাচ্ছেন, অর্থাৎ ইউরোপের দেশগুলো যেখানে আপনাকে ট্যাক্স দিতে হচ্ছে, বা আমেরিকা বা অস্ট্রেলিয়া বা কানাডা যে দেশগুলোর কথা বললাম, অনেক ধরনের ফ্যাসিলিটিস পাচ্ছেন। প্রথম ফ্যাসিলিটি সোশ্যাল সিকিউরিটি পাচ্ছেন, আপনার সন্তান কিন্তু সেখানে ফ্রি এডুকেশন পাচ্ছে। এটা কি দুবাই আপনাকে প্রোভাইড করছে? নিশ্চয়ই না। আপনাকে হেলথ বেনিফিট দিচ্ছে, আপনাকে সোশ্যাল বেনিফিট দিচ্ছে। আপনি যদি আনএমপ্লয়েড হয়ে যাচ্ছেন, তখনও কিন্তু আপনাকে আনএমপ্লয়মেন্ট বিভিন্ন বেনিফিটস কিন্তু দিচ্ছেন। অনেক দেশ এমন রয়েছে, যদি আপনার বেবি হয় সেক্ষেত্রে আপনাকে ছুটি দিচ্ছে, বেবি রিলেটেড অনেক বেনিফিটস আপনাকে দিচ্ছে, যেটা কিন্তু আপনি দুবাইতে পাচ্ছেন না। দুবাইতে আপনাকে এই বিষয়গুলো, অর্থাৎ যে বেনিফিটসগুলোর কথা বললাম, এগুলো টাকা দিয়ে আপনাকে এগুলো বেনিফিটসগুলো নিতে হবে। সপ্তম যে পয়েন্টের কথা বা সুবিধার কথা তারা বলে, সেটি হচ্ছে যে এখানে লিভিং কস্ট। হ্যাঁ, এখানে দুবাইতে বিভিন্ন এরিয়া রয়েছে, এরিয়া অনুযায়ী লিভিং কস্টটা কম বেশ রয়েছে। ধরুন এখানে একটি কথা রয়েছে, আপনার ইউনিভার্সিটি একটি এরিয়াতে বা একটি সিটি এরিয়াতে রয়েছে। এখন আপনার অ্যাকোমোডেশন যদি আপনি অনেক দূরে, বা আপনার থাকার জায়গাটা যদি অনেক দূরে চিন্তা করেন, কস্ট কমের কথা চিন্তা করে, সেক্ষেত্রে কিন্তু যাতায়াতের জন্য আপনার এটি খরচা হবে। আর দুবাই কিন্তু অনেক এক্সপেন্সিভ খাওয়া দাওয়ার ক্ষেত্রেও এবং চলাফেরা করার ক্ষেত্রেও আপনারা অবশ্যই রিসার্চ করে দেখতে পারেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে ইউরোপের দেশগুলোর তুলনায় দুবাই এক্সপেন্সের দিক থেকে কিন্তু কোনো অংশে কম না, অনেক ক্ষেত্রে কিন্তু এটা এক্সপেন্সটা বেশিও বলা যেতে পারে। তবে হ্যাঁ, দুবাইতে কম পয়সা দিয়েও থাকা সম্ভব, তবে সেই লাইফটা আপনি লিড করতে চান কিনা সেটা নিয়েও কিন্তু প্রশ্ন থেকে যায়। এর পরের পয়েন্টটি যেটা বলবো, এবং এটা নিয়ে সবচেয়ে বেশি তারা কথাবার্তা বলে, অর্থাৎ এজেন্সি বা কনসালটেন্সি ফার্মরা যেটা সবচেয়ে বেশি নিয়ে কথা বলে, সেটা হচ্ছে ক্রেডিট ট্রান্সফার।
অনেক শিক্ষার্থীদেরকে এটা বেশি হাইলাইট করে বলা হয় যে আপনি 1 বছর পড়বেন আর এর পরের বছর থেকে ইউরোপের দেশগুলোতে পড়াশোনা করবেন। আপনি এক পা দিলেন দুবাইতে, অন্য পা কিন্তু ইউএস, কানাডাতে, এরকম দেশে আপনি চলে যেতে পারছেন। এভাবে শিক্ষার্থীদের প্রলোভন দেখানো হয়। আসলেই ক্রেডিট ট্রান্সফার কতটুকু প্র্যাকটিক্যাল, আসলে কি তাদের কোনো সাকসেস স্টোরি রয়েছে, কিভাবে এই ক্রেডিট ট্রান্সফার করতে হয়, ক্রেডিট ট্রান্সফারের শর্ত কি, ক্রেডিট ট্রান্সফার করতে গেলে কত টাকা খরচা হবে, সেখানে কত টাকা ফি দিতে হবে, ব্যাংক ব্যালেন্স প্রয়োজন হবে কিনা, প্রক্রিয়াটি কেমন হবে, এই সকল বিষয়গুলো নিয়ে কিন্তু তারা কোনো ধরনের তথ্য প্রোভাইড করে না, বা তথ্য দিলেও সেটার মধ্যে অনেক গ্যাপ থাকে। অনেকে এটাও অভিযোগ করেছেন, তাদেরকে বলা হয়েছে যে ক্রেডিট ট্রান্সফার করা হবে, কিন্তু ক্রেডিট ট্রান্সফার কী ওয়েতে করা হবে, কী শর্তগুলো তাদেরকে মানতে হবে, সে ব্যাপারে তাদেরকে কোনো তথ্যই দেওয়া হয়নি। তারা জিজ্ঞেস করলে তারা বলছে যে আপনি যাওয়ার পরেই ইউনিভার্সিটি সব কিছু ম্যানেজ করে দিবে। তাই এই বিষয়টার দিকে অবশ্যই আপনাদের নজরে রাখা উচিত। আর এই ক্রেডিট ট্রান্সফার কতটুকু প্র্যাকটিক্যাল সেটা নিয়েও কিন্তু অনেক প্রশ্ন রয়েছে। এরপরের যে পয়েন্টের কথা বলবো সেটি হচ্ছে, অনেক এজেন্সি এই কথাটি বলে, সেটি হচ্ছে যে এখানে ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্ট আপনারা পাবেন, অর্থাৎ দুবাইতে পড়াশোনা করতে গেলে অ্যাটলিস্ট আপনারা এখানে ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্ট পাবেন, একটি ভালো পরিবেশে পড়াশোনা করবেন, খুব ফান হবে এখানে আপনাদের। বিষয়টা কিন্তু একদমই তা না। এখানে ইন্টারন্যাশনাল বলতে আসলে কি বোঝানো হয়, দুবাইতে আপনারা যদি এই বিষয়টা গুগলে সার্চ করেন, খুব ক্লিয়ারভাবে আপনারা দেখতে পাবেন যে এখানে দুবাইতে মূলত ইন্ডিয়ানরা পড়াশোনা করতে যায়, তারপর বাংলাদেশিরা যায়, শ্রীলঙ্কা থেকে শিক্ষার্থীরা যায়, এবং এমিরাতি যে অর্থাৎ দুবাইয়ের যে সিটিজেন রয়েছে তাদের মধ্যে কিছু সংখ্যক শিক্ষার্থী সেখানে পড়াশোনা করেন। তবে দুবাইয়ের যাদের আর্থিক অবস্থা অনেক ভালো এবং তারা কিন্তু দুবাইতে থাকে না, তারা কিন্তু ইউএস, কানাডাতে চলে যায়, তারা কিন্তু নিজের দেশেই পড়াশোনা করেন না। তবে তার মানে হচ্ছে দুবাইতে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট বলতে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা এই দেশগুলোকে বোঝানো হচ্ছে। তাহলে কি আসলেই সেখানে ইন্টারন্যাশনাল একটি এনভায়রনমেন্ট রয়েছে? নিশ্চয়ই না। এখন প্রশ্ন আসতে পারে, তাহলে ভাইয়া ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্ট কোথায় আমরা পেয়ে যেতে পারি কম একটি অ্যামাউন্টের মধ্যে, বা আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমার গ্যাপ দিয়ে একটি ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্ট? বন্ধুরা, অন্যদিকে আমরা যদি চিন্তা করি মালয়েশিয়ার মতো দেশ, সেখানেও কিন্তু অনেক শিক্ষার্থীরা পড়তে আসে, এমনকি ইউএস, কানাডা থেকেও কিন্তু শিক্ষার্থীরা মালয়েশিয়াতে পড়তে আসে। আপনারা কিন্তু একটু র্যাঙ্কগুলো সার্চ করলেই বুঝতে পারবেন যে মালয়েশিয়াতে অনেক বিশ্ববিদ্যালয় এমন রয়েছে যারা ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে খুব ভালো অবস্থানে রয়েছে। সেই তুলনায় দুবাইতে যে ইনস্টিটিউশনের কথা আপনাকে বলা হচ্ছে, যেগুলোতে আপনাদেরকে ভর্তি করে দিচ্ছে, তাদের র্যাঙ্কগুলো কেমন, তাদের সিচুয়েশনটা কেমন, সেই সকল প্রতিষ্ঠানদের সুযোগ সুবিধা কেমন, সব কিছু নিয়ে আপনাদের চিন্তাভাবনা করা উচিত। কিন্তু তাই যদি ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্টের কথাই চিন্তা আসে বা এই পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করি, তাহলে অবশ্যই মালয়েশিয়া এই দিক থেকে অনেকখানে এগিয়ে রয়েছে, রাশিয়া অনেক দিক থেকে এগিয়ে রয়েছে, ইউরোপের দেশগুলো তো অবশ্যই অনেক দিক থেকে এগিয়ে ইতিমধ্যে রয়েছে। সর্বশেষ যে পয়েন্টের কথা তারা খুব গুরুত্ব দিয়ে বলে সেটি হচ্ছে, দুবাইতে খুবই ভিসা সহজে পাওয়া যায়, এই জন্য আপনাকে তেমন কোনো কষ্টই করতে হবে না, আপনার অফার লেটার 10 থেকে 15 দিনের মধ্যে ম্যানেজ হয়ে যাবে। আসলে এই সকল প্রতিষ্ঠানগুলো কতটুকু মানসম্মত শিক্ষা বা এডুকেশন তারা প্রোভাইড করছে, এটা নিয়েও কিন্তু প্রশ্ন রয়েছে। অনেকে তো এটাও অভিযোগ করেন যে ইউকেতে বা আমেরিকার যে প্রতিষ্ঠানগুলো রয়েছে বা বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, যাদের নামি দামি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, তাদের কিন্তু ব্রাঞ্চ কিন্তু দুবাইতে রয়েছে, কিন্তু তাদের ব্রাঞ্চ হলেও সে সকল বিশ্ববিদ্যালয়ের মধ্যে কিন্তু সেই ধরনের ফ্যাসিলিটিস তারা দেয় না। এমনকি ক্রেডিট ট্রান্সফার করার ক্ষেত্রেও নানা ধরনের শর্ত জুড়ে দেয়। অনেক ক্ষেত্রে এমনও দেখা যায়, ক্রেডিট ট্রান্সফার করার ক্ষেত্রে একজন শিক্ষার্থীকে যেই পরিমাণ টাকা, যেই পরিমাণ টিউশন ফি, ব্যাংক ব্যালেন্স, অন্যান্য শর্ত পূরণ করতে হয়, শেষ পর্যন্ত একজন শিক্ষার্থী ক্রেডিট ট্রান্সফারই করতে পারেন না। শেষ পর্যন্ত তাকে এখানেই পড়াশোনা করতে হয়, এখানেই তাকে ডিগ্রি কমপ্লিট করতে হয়। অনেক সময় কেউ ডিগ্রিও কমপ্লিট করতে পারেন না। সর্বশেষে একটি প্রশ্ন আসতে পারে যে ভাইয়া, এখানে তো জবের একটি অপরচুনিটি রয়েছে, বা জবের অপরচুনিটি কেমন রয়েছে? হ্যাঁ, দুবাইতে জব রয়েছে, তবে স্কিল্ড পার্সনের জন্য, যারা স্কিল্ড রয়েছে, যে কোনো একটি ক্ষেত্রে স্কিল্ড যাদের মধ্যে রয়েছে, দক্ষতা রয়েছে, তারা কিন্তু এখানে জব পেয়ে যেতে পারে। তবে এখানে আপনি একটি জবই করতে পারবেন। এখানে কিন্তু ইউরোপের মতো আপনি দুটি জব করতে পারবেন না, বা আপনি এখানে জবের কোনো ফ্লেক্সিবিলিটি সেভাবে না। এখানে কিন্তু একটি জবই আপনি করতে। এবারে আরও কিছু ফ্যাক্ট নিয়ে আমরা আলোচনা করি, আরও কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করি, তাহলে আরও বেশি ক্লিয়ার হয়ে যাবেন। দুবাইতে যে সকল বিশ্ববিদ্যালয়ে আপনাদেরকে ভর্তি করানো হবে বা আপনাদেরকে ভর্তি করাচ্ছে এই কনসালটেন্সি ফার্ম বা এজেন্সিগুলো, এগুলো কিন্তু তাদের নির্ধারিত বিশ্ববিদ্যালয় এবং তাদের নির্ধারিত কলেজগুলো, অন্য কোনো, অর্থাৎ আপনি কিন্তু একটি বিশ্ববিদ্যালয় বা দুবাইয়ের একটি র্যাঙ্কড ইউনিভার্সিটি এনে তাদেরকে বলে দিতে পারবে না যে ভাই আমাদেরকে এখানে ভর্তি করিয়ে দিন আমার যোগ্যতা অনুযায়ী। এটা কিন্তু তারা করবে না। তারা যে সকল বিশ্ববিদ্যালয়ের সাথে অ্যাটাচড রয়েছে, যেই বিশ্ববিদ্যালয় থেকে বা যেই কলেজগুলো থেকে দুবাইয়ের তারা কমিশন পায়, সেখান থেকেই কিন্তু সেই সকল বিশ্ববিদ্যালয় কিন্তু আপনাদেরকে তারা ভর্তি করে দিবে। অনেকেই একটি প্রশ্ন করেন যে ভাইয়া,
আমি কি দুবাইতে পড়াশোনা করে কাজ করে আমার লিভিং এক্সপেন্স এবং আমার টিউশন ফিসগুলো ম্যানেজ করতে পারবো? উত্তর হচ্ছে না, এটা সম্ভব না। আপনাকে অবশ্যই যে কোনো একটা বাসা থেকে ম্যানেজ করতে হবে। আপনার কাছে যদি একটি জব থেকেও থাকে এবং সেই জব দিয়ে কিন্তু আপনার লিভিং এক্সপেন্স হয়তো বা মেটাতে পারবেন অথবা আপনার টিউশন ফি মেটাতে পারবেন, কিন্তু দুটি কিন্তু মেটানো সম্ভব হবে না। দুটি যদি আপনাকে মেটাতে হয় তাহলে আপনার পড়াশোনা এফেক্ট পড়বে, হয়তো আপনার ছাত্রত্বই থাকবে না। আর ছাত্রত্ব যদি না থাকে আর আপনি ভিসা কনভার্টও যদি না করতে পারেন তাহলে কিন্তু আপনাকে দেশে ফেরত আসতে হবে। এরপরের যে পয়েন্টটি কথা বলবো সেটি হচ্ছে গোল্ডেন ভিসা। অনেকে গোল্ডেন ভিসা নিয়ে কথাবার্তা বলে যে আপনি লেখাপড়া কমপ্লিট করার পর সেখানে থাকার জন্য গোল্ডেন ভিসা কিন্তু আপনি কনভার্ট হয়ে যেতে পারবেন, চলে যেতে পারবেন। বন্ধুরা, গোল্ডেন ভিসাও কিন্তু একটি নির্দিষ্ট সময়ের জন্য দেওয়া হয় এবং এটা কিন্তু এক্সটেন্ড করে আপনাকে থাকতে হবে। তার মানে হচ্ছে দুবাইতে আপনি পার্মানেন্ট কোনো দিনও হতে পারবেন না। সেখানে ভিসা ক্যাটাগরি চেঞ্জ করে আপনার জব যদি থেকে থাকে সেটার মেয়াদ অনুযায়ী আপনি সেখানে থাকতে পারবেন, স্টে করতে পারবেন। বিজনেস যদি থাকে সেটার ক্ষেত্রে সেটা দিয়েও আপনি থাকতে পারবেন, তবে সেখানে পার্মানেন্ট কোনো দিন হতে পারবে না। অন্যদিকে ইউএস, আমেরিকা, কানাডা বা ইউরোপে একটি নির্দিষ্ট সময়ের পর সেখানে কিন্তু আপনি নাগরিকত্ব পেয়ে যাবেন, কিন্তু এটা কিন্তু দুবাইতে কিন্তু সম্ভব না। আর এটাও আপনাদেরকে জানিয়ে রাখি, যেহেতু জবের কথা বললাম আর স্টাডির কথা বললাম, স্টাডি কমপ্লিট হওয়ার পর একটি খুবই অল্প সময় আপনাদেরকে দেওয়া হয়, খুব সম্ভবত 1 থেকে 2 মাসের একটি সময় দেওয়া হয়। এই সময়টুকুর মধ্যে আপনাকে অবশ্যই একটি জবে কনভার্ট করতে হবে, একটি জবে, পার্মানেন্ট জবে নিজেকে ভিসাকে ক্যাটাগরি চেঞ্জ করতে হবে, না হলে কিন্তু আপনাকে দুবাই ছাড়তে হবে। এই শর্তটাও কিন্তু রয়েছে। অবশ্যই আপনি এই বিষয়গুলো আরও সার্চ করবেন, খোঁজ খবর নিয়ে তারপর সিদ্ধান্ত নেবেন। তাহলে প্রশ্ন এসে দাঁড়ায়, ভাই এত সব নামি দামি যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন বা ইউটিউবার রয়েছেন বা অনেক যারা সিনিয়র যারা ইতিমধ্যে দুবাই রয়েছেন, তারা কেন বারবার এই দুবাইকেই বেশি ফোকাস করছে? বন্ধুরা, এটার একটি উত্তর হতে পারে, তারা এই সকল বিশ্ববিদ্যালয় বা এই জায়গা থেকে বেনিফিটেড হচ্ছেন, তার জন্যই তারা এগুলোকে বেশি প্রমোট করছে। প্রশ্ন আসে, তাহলে ভাইয়া যদি আমরা দুবাইকে স্কিপ করি তাহলে এর অল্টারনেটিভ হিসাবে আমাদের কি করা উচিত? যদি দুবাইয়ের আপনি অল্টারনেটিভই চিন্তা করেন তাহলে বেশ কিছু দেশ রয়েছে আপনি এখনও চিন্তা করতে পারেন আপনার কন্ডিশন অনুযায়ী, অর্থাৎ আপনার ইয়ার গ্যাপ, আপনার জিপিএ, আইএলস, এই যে বিষয়গুলোকে যদি আপনি কনসিডার করেন তাহলে বেশ কিছু দেশ আপনি চিন্তাভাবনা করতে পারেন। এর মধ্যে যেমন লিথুয়ানিয়া রয়েছে, স্লোভাকিয়া রয়েছে, স্লোভেনিয়া রয়েছে, পোল্যান্ড রয়েছে, রোমেনিয়া রয়েছে, বুলগেরিয়া রয়েছে, এই দেশগুলো কিন্তু রয়েছে। ইউরোপের আরও অনেক দেশ রয়েছে যারা আইএলটিএস ছাড়া, যেখানে আইএলটিএস ছাড়া কম টিউশন ফি দিয়ে কিন্তু পড়াশোনা করা সম্ভব। এখনও প্রশ্ন হতে পারে, ভাইয়া এই প্রসেসটা তো একটু লং প্রসেস, অনেক সময় লাগবে, আবার এখানে ভিসা পাবো কি পাবো না সেটার একটা অনিশ্চয়তা রয়েছে। বন্ধুরা, আপনি যদি সেটেলমেন্টের চিন্তা করেন, ভালো একটি লাইফের কথা চিন্তা করেন, তাহলে অবশ্যই আপনাকে কিছুটা সময় দিয়ে নিজেকে যোগ্য করে তুলে তারপর এই দেশের কথাগুলো চিন্তা ভাবনা করা উচিত। এখন আপনি যদি চিন্তা করেন যে আমি যদি দুবাইতে যাই, দুবাইয়ের পরে অন্য দেশে যদি মুভ করি তাহলে কি হয় না? হ্যাঁ, অবশ্যই হয়। সেক্ষেত্রে কী পরিমাণ ফাইন্যান্স বা কী পরিমাণ টাকা পয়সা খরচা হবে সেটা কিন্তু অবশ্যই আপনাকে হিসাব করতে হবে, কারণ সবার আর্থিক অবস্থা কিন্তু একরকম না। যে স্বপ্নটি দেখে আপনি দুবাইতে যাচ্ছেন আসলেই সেটা কতটুকু বাস্তবসম্মত এটা কিন্তু আপনাকে চিন্তা করতে হবে, কারণ আপনার প্যারেন্টস কিন্তু আপনাকে সবসময় কিন্তু সাপোর্ট করবে না, তাদেরও কিন্তু একটা লিমিটেশন রয়েছে। তবে হ্যাঁ, যাদের আর্থিক কোনো ক্ষতি নেই, নিজস্ব বিজনেস রয়েছে, আবার দেশে এসে ব্যবসা বাণিজ্য করতে চান, একটা ডিগ্রি প্রয়োজন, একটা সার্টিফিকেট প্রয়োজন, সেটা না হলে হয় না, তাহলেই আপনি দুবাইকে অবশ্যই বেছে নিতে পারেন। যাদের আর্থিক সমস্যা রয়েছে, বাবা মা কষ্ট করে নানা মানুষের কাছ থেকে ধার কর্জ করে আপনাদেরকে সেই টাকাগুলো দিচ্ছে, সেই টাকাগুলোকে দুবাইতে গিয়ে নষ্ট করবেন না আশা করি। নিজেকে দক্ষ করে তুলুন, নিজের যোগ্যতা অর্জন করুন, তারপর ভালো ভালো দেশের জন্য ট্রাই করুন, বা আপনার যোগ্যতা অনুযায়ী সেই ইউরোপের দেশ বা অন্য কোনো দেশ যেখানে এই সুবিধাগুলো আপনি পাচ্ছেন, পার্মানেন্ট হতে পারছেন, জবের একটি সিকিউরিটি রয়েছে, অন্য সুযোগ সুবিধা পাওয়া যায়, সেই বিষয়গুলো নিয়ে বা সেই দেশগুলো নিয়ে চিন্তাভাবনা করুন। সর্বশেষ যে কথাটি বলতে চাই, প্রলোভনে পা না দিয়ে বুঝে শুনে সিদ্ধান্ত নিন। আগে ভালোভাবে খোঁজ নিন। আমি যে প্রশ্নগুলো আজকে করেছি, যে আলোচনাগুলো করেছি, সেগুলো ভালোভাবে নোট ডাউন করুন, সেগুলোর উত্তর খোঁজার চেষ্টা করুন আরও ভালোভাবে রিসার্চ করে, তারপর সিদ্ধান্ত নিন। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। পরবর্তী আপডেট এবং সঠিক তথ্যের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। তো বন্ধুরা, যে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।